ফোন করার কোনো প্রয়োজন নেই, পুলিশ এসে গেছে, সাথে আর্মিও আছে। আমি পিছনে তাকিয়ে দেখি রনি আর কমান্ড স্যারের টিম। রনি, সরি বন্ধু, এন্ট্রি মারতে একটু দেরি হলো, আর এজন্য একটা ডাইনির হাতে থাপ্পড় খেতে হলো। মুখ সামলে কথা বলবেন। আমার মুখ সামলেবে না, তুমি বিনা অপরাধে আমার বন্ধুকে অপরাধী করছো। যেই ভুল আমি করতে যাচ্ছিলাম সেটা দয়া করে আপনি করবেন না। ভুল আমি না, বরং এই মুহূর্তে আপনি করছেন। মানে? মানে যাকে আপনারা দোষী বলছে সে দোষী না, আর যাকে আপনারা বিশ্বাস করছেন, বাহবা দিচ্ছেন, সে হলো আসল দোষী। কি বলতে চান আপনি? খুবই পরিষ্কার, আপনি যেই দোষে আপনার বন্ধুকে দোষী বলছেন, সেই দোষের আসল দোষী হলো সজীব। নিজের বন্ধুকে বাঁচাতে আরেকজনের উপর দোষ চাপাচ্ছেন? জি না, সজীব এই রেকর্ডিং শুনিয়েছে, সেটা ছিল নকল। তাহলে আসলটা কই? এই তো শোনো। তারপর আসলটা সবাইকে শোনালো। এটা যে আসল এর কোনো প্রমাণ আছে? জি হ্যাঁ, হাবিলদার, ইয়েস স্যার। আমার শালাদের একটু এদিকে আনো তো। ইয়েস স্যার। হাবিলদার দুজন লোককে বাহিরে আনলো। তোরা এখানে? দেখলেন ম্যাডাম, বন্ধুর প্রতি কত টান। সজীব তুমি? ছি! এসব মিথ্যা, আমায় ফাঁসানো হচ্ছে। সত্যি বলবি নাকি আমি বলবো তোর গালকে? বলছি, মৃত্যুর সম্পত্তির উপর আমার কোনো লোভ ছিল না, সেজন্য আমি ভাবি নীলাকে আমি প্রেমের জালে ফাঁসাবো। কিন্তু তখনই আরিয়ান মৃত্যুর কাছাকাছি চলে যায়। আমার মনে হয় যদি মৃত্যু আরিয়ানকে ভালোবেসে ফেলে তো আমার প্ল্যান মাটি হয়ে যাবে। সেজন্য প্রথমে ওর বন্ধুদের থেকে আলাদা করি, তারপর আমি মৃত্যুকে খারাপ মেসেজ দিয়ে আরিয়ানকে ফাঁসাই। কলেজে আমি মৃত্যুকে ধাক্কা মেরে ফেলে আরিয়ানকে ফাঁসাই। এইভাবে অনেকবার ফাঁসিয়েছি, আর শেষ পর্যন্ত আরিয়ানকে ব্যবহার করে মৃত্যুকে আমার প্রেমের ফাঁদে ফেলি। তারপরে বল। তারপর সব ঠিকঠাক চলছিল, কিন্তু এভাবে হবে না, সেজন্য মৃত্যুকে মারার প্ল্যান করি। আর আরিয়ান আমার কাছে ফোন করে কথার ফাঁদে ফেলে আমার সব প্ল্যান শুনে ফেলে, আর তারপর মৃত্যুকে বাঁচিয়ে নেই। আমার খুব রাগ হয়, তাই মৃত্যুর কাছ থেকে আরিয়ানকে সরানোর জন্য আমার বন্ধুর দিয়ে আরিয়ানের হুবহু কণ্ঠ করে এসব রেকর্ড করি। সেই রেকর্ড করিস রাস্তার এক পাশের ঘরে, তুই এখানে চলে আসিস, আর তোর বন্ধুদের বলিস যেন তারা রেকর্ডিং মেসেঞ্জারে সেন্ড করে দেয়। হ্যাঁ, যখন তারা রেকর্ড করেছিল তখন আমি সহ কমান্ডার স্যার আয়ানকে খুঁজতেছিলাম, আর এটা শুনতে পাই। তুই এত বড় ধোঁকা দিলি? এই জন্যই বলি, আমার পরে কেউ কমান্ড হলে সেটা হবে আরিয়ান। স্যার, সেটা হওয়ার জন্য আমার আর কিছু নেই। হ্যাঁ, শুনলাম তোমার নামে নাকি ধর্ষণের মামলা হয়েছে। না স্যার, ও ধর্ষক না। আমি ওর নামে মিথ্যা মামলা দিয়েছি। তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো? হ্যাঁ স্যার, আর এটাও জানি যে এটার কোনো ক্ষমা নেই। আমি লোহাকে সোনা বলছি আর সোনাকে লোহা। কিন্তু আমি থাকতে এটা হতে দেব না। আরিয়ান মাইসান আগামী মাসের 1 তারিখ থেকে ট্রেনিং, দেরি করবে না। কিন্তু স্যার। সব ঠিক করা হয়ে গেছে, চলি। ইয়েস স্যার। দোস্ত থাক, আমি আমার শালাদের নিয়ে যেয়ে আদর যত্ন করি। আর মিতু আমার হাত ধরলো। প্লিজ আরিয়ান, তোমার উপর আমি অনেক অন্যায় করেছি, প্লিজ মাফ করে দাও। আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? এটা দেখে কলেজের সবাই আবারও হা। আমি কিছু বলবো না, কারণ আমি যখন এসব করছি তখন তুমি চুপ ছিলে, তাই আমিও চুপ থাকবো। আমি হাত ছিটকান মেরে সেখান থেকে চলে গেলাম। আমার কাণ্ড থেকে সবাই তো হা হয়ে গেছে। আমি যে গাড়ির ভিতরে বসে গান শুনতে লাগলাম, হঠাৎ মিতু আসলো। আমি লাফিয়ে উঠলাম। ম্যাডাম। আমার বান্ধবীরা ঘুরতে যাবে, চলো। উঠেন ম্যাডাম। মিতু, তুই পিছনে বস, আমি সামনে বসবো। না। প্লিজ। ঠিক আছে। তারপর মিতু ওর দুজন বান্ধবী পিছনে বসলো, আর রিয়া সামনে আমার পাশের সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। রিয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি ব্যাপার, এগিয়ে আসছো কেন? তোমার কাছে আসছি। কেন? তোমার কাছেই তো আমার ঠিকানা। মানে? না, মানে কিছু না। এত ঘাবড়ানোর কি আছে? কিছু না। হঠাৎ মিতু রাগী কণ্ঠে বলল, এই আরিয়ান, তোকে কি পীড়িতের গল্প করার জন্য বলেছি? হ্যাঁ, মন দিয়ে গাড়ি চালা, নয়তো রিয়াকে নামিয়ে দে। সরি ম্যাডাম। আমায় কেন নামাবে? তুই তো
ওকে ডিস্টার্ব করছিস? আমি কখন ডিস্টার্ব করলাম? এই যে মিষ্টি মিষ্টি কথা বলে ওর মান ভোলাচ্ছিস, হঠাৎ যদি কিছু একটা হয়ে যায় তবে? ওসব কিছু হলে সমস্যা নাই। আমি অ্যাক্সিডেন্টের কথা বলছি রে ডাইনি। হবে না, তুই চুপ থাক। আরে রিয়া চুপ করো না। তুমি যখন বলছো তাহলে করছি। ঢং। চুপ কর। আরিয়ান, চুপ করে গাড়ি চালাবি? কথা বললে তোর নাক ফাটাবো বলে দিলাম। ওকে ম্যাডাম। তারপর আমি একটা পার্কের সামনে গাড়ি দাঁড় করলাম। চল রিয়া, ভেতরে চল। আরিয়ান, তুমিও চলো না। আরে না, তোমরা যাও, আমি গাড়ি পার্কিং করব। ওকে। তারপর ওরা চলে গেল। আমি গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করে এসে দেখি অনেক কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে একসাথে খেলা করতেছে। আমার ছোট ছেলে মেয়ে খুব পছন্দ, তাদের সাথে খেলতে খুব মজা লাগে। আমি আর দেরি করলাম না, চলে গেলাম। হাই। হ্যালো ভাইয়া, কি করছো তোমরা? কানামাছি খেলতাছি। আমায় খেলতে নিবা? তুমি তো অনেক বড়। কই না তো, আমিও ছোট। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমায় বড়ি হতে হবে। আচ্ছা, আমার চোখ বেঁধে দাও। বসো, নয়তো আমরা কিভাবে বাঁধবো? এবার ধরো আমাদের, হা হা হা। ওকে। তারপর ওরা আমার চোখ বেঁধে দিল আর 4 পাক ঘুরিয়ে ছেড়ে দিল। ব্যাস, আমিও ধরার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবগুলো পিচ্ছি, সেজন্য পায়ের নিচ দিয়ে দৌড় মারতেছে, ধরা যায় না। অনেকক্ষণ পর ঘুরে ঘুরে আমার মাথা ঘুরতে লাগছে। হঠাৎ পিছনে যেতে লেগে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আর আমার উপর একটা বস্তার মতো কি যেন পড়লো। এই পিচ্ছেরা, কে কোথায় আছিস? এই বস্তাটাকে উঠা, নয়তো আমি চ্যাপ্টা হমু। কেউ কোনো কথা বলে না। আমি বেঁচে আছি নাকি মরছি? হঠাৎ একটু পাতলা অনুভব করলাম। এ কি, বস্তা কি একা একা উঠতে পারে? যাক, হতেও পারে, যুগ পাল্টে গেছে। এই তোরা কে কোথায়? আমার চোখ খুলে দে তো। বসো। একটা পিচ্চি এসে আমার চোখ খুলে দিল। তাকিয়ে তো আমার গলার পানি শুকিয়ে গেল। আমি পিচ্চির পিছনে লোকালাম। ম্যাডাম আপনি? মিতু তো রাগের বাগুন না হয়ে হা করে তাকিয়ে আছে। এই শালা, এটা যে, সেটা আমায় বলিসনি কেন? মেয়েকে দেখে তো সবাই টাসকি খেয়েছে। ওদিকে তাকিয়ে দেখি রিয়ার তেলে বেগুনে জ্বলতেছে। কিছুই বুঝলাম না। যেখানে মৃত্যুর বাগুন হওয়ার কথা সেখানে রিয়া বাগুন, আবার যেখানে রিয়া অবাক হওয়ার কথা সেখানে মৃত্যু অবাক। কি ব্যাপার? এই মিতু, মিতু কই হারালি? কই কই না তো। এ কথা বলে আমার দিকে তাকালো। আমি ভাবছি আজ আমি শেষ। যেখানে মৃত্যুর হাতে হাত দিলে একটা থাপ্পড়, আজ পুরো গায়ে হাত। ছি, আজ যে হবে আমার। মিতু আমার দিকে তাকিয়ে সুন্দর একটা মিষ্টি হাসি দিল। মেয়ে যেমনই হোক, হাসিটা কিন্তু সেই ছিল। মিতুকে দেখার পর থেকে আজ প্রথম ওর হাসি দেখলাম। খুব সুন্দর হাসি। আমার হার্টবিট বেড়ে গেছে। থাপ্পড়ের বদলে হাসি? এবার তোমার গলায় লাগাবে ফাঁসি। চুপ। চল আরিয়ান, এসো। জি ম্যাডাম। বাই পিচ্চিরা। আবার এসো। বাই। ওকে। তারপর গাড়ির কাছে গেলাম। রিয়া আমার দিকে সেই লুকে তাকিয়ে আছে। ওভাবে তাকাচ্ছ কেন? খুন করমু তাই। আমি কি করবো? তাই খুন করবে? কি করনি তাই বলো। মাথা করছি, চলো। তারপর তাদের নিয়ে আবার কলেজে আসলাম। বাই, কাল বিকেলে দেখা হচ্ছে তাহলে। ও বিকেলে আমার সাথে থাকবে। তোর সাথে থাকলেও আমার সাথে থাকবে। তুই যাবি? যাচ্ছি। তারপর ওরা চলে গেল। উফ, ঝামেলা বিদায় হয়েছে। ম্যাডাম বাসায় যাবেন নাকি ওখানে দাঁড়িয়ে থাকবেন? ও সরি। মিতু এসে সামনের সিটে বসলো। ম্যাডাম, আপনি সামনের সিটে? কেন, বসতে পারি না নাকি? পারেন না কেন? এটা তো আপনার গাড়ি, যেখানে খুশি সেখানে বসবেন। রিয়া বসলো। কই, তুমি তো কোনো গল্প করলে না। আসলে আপনি তো কোনোদিন পিছনে বসেন না, সেজন্য। বেশি বকবক না করে এবার বাসায় চলো। কিছু দূর আসার পর আমি মিতুর দিকে তাকিয়ে দেখলাম, মনে হচ্ছে ওর মন ভালো আছে। কিছু বলবে? না, মানে সরি। কি জন্য?
থাপ্পড় মারার জন্য। আসলে আমার মাটা ঠিক হয়নি। তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি তো আবুল হয়ে গেছি। ইয়ে মানে, জি ম্যাডাম। আমি এতদিন তোমার উপর কত অত্যাচার করেছি, কত মিথ্যা, কত থাপ্পড় মারছি, তুমি চুপ করে সহ্য করেছো, আর আজ আমাকে থাপ্পড় মেরে আবার সরি বলছো? আসলে আমরা গরিব, গরিব হয়ে বড় লোকের গায়ে হাত তোলা মানায় না। এসব বলে আর আমায় লজ্জা দিও না প্লিজ। আমি এতদিন ভুল জেনে এসেছি, এখন তো আমি ঠিক জানতে পারছি, তাই প্লিজ পুরনো কথা বলে আমায় লজ্জা দিও না। এ কি বলছেন ম্যাডাম? আপনাকে কেন কষ্ট দিব? আমার একটা কথা রাখবে? জি ম্যাডাম, বলেন। প্লিজ আমায় ম্যাডাম বলে ডেকো না, আমার নাম ধরে ডেকো। তা হয় না ম্যাডাম, একজন সামান্য ড্রাইভার হয়ে মালিককে কি করে নাম ধরে ডাকি? ডাকতে বসি ডাকবি। কিন্তু আর একটা কথা বলে দেখ, তোর নাক আজ ফাটিয়ে ফেলামু। ওকে ম্যাডাম। উফ। সরি মে ঠুকু মিতু। এবার ঠিক আছে। তারপর মিতুকে নিয়ে তার বাসায় গেলাম। মিতু গাড়ি থেকে নেমে বাসায় চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে আমার বাসায় চলে আসলাম। আম্মু, ও আম্মু, আছি। এত চিল্লাস কেন? তুমি একা আছো নাকি? আরে বাবা না, আমার মেয়েরা আছে। কই রে রিমি মিমি? আচ্ছা, আমি রান্না করতেছি, তুমি বসো। পাগল নাকি? আমি রান্না করে রাখছি। কখন করলে? তুই কাজ এসে আবার রান্না করবি, তাতে তোর অনেক কষ্ট হবে, সেজন্য আমরা সবাই মিলে রান্না করছি। ওহ। এবার যা, গোসল করে আয়। তারপর আমি গোসল করতে গেলাম, গোসল করে খেতে আসলাম। আম্মু, কি রান্না করছো? তোর প্রিয় খাবার, আলু ভর্তা। ও, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তখন রিয়া ফোন করলো। হ্যালো। কি করো? শুয়ে আছি, তুমি? একজনের কথা ভাবতাছি। ভালো। আজকে তোমায় নিয়ে ঘুরতে যাব। পাগল নাকি? কেন? আমার চাকরি আছে, সেখানে যেতে হবে। আজকের জন্য ছুটি নাও। হুর, জীবনেও দিবে না। মিতুর বাবাকে বলো, তাহলেই দিবে। পারবো না। প্লিজ আরিয়ান, প্লিজ। পাগল হলে নাকি? শুধু আজকেই। তোমার সাথে আমার কিছু কথা আছে। সেটা ফোনেও তো বলতে পারো। না, ফোনে বলা যাবে না। তাহলে আর বলতেও হবে না। দেখো আরিয়ান, খুব খারাপ হবে কিন্তু। হবে না। প্লিজ, শুধু আজকে, প্লিজ। ওকে। হুম। রিয়ার ফোন কেটে মিতুর বাবা মানে আমার স্যারের কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কে বলছো? স্যার, আমি আরিয়ান। ওহ, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আল্লাহ যা রাখছে। আসলে স্যার, আমার আজ একটু কাজ আছে, সেজন্য আজকে একটু। বুঝেছি, ওকে আসতে হবে না। আমার ড্রাইভারকে বলে দিবনি মিতুকে নিয়ে যেতে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। তারপর ফোন কেটে রিয়ার কাছে ফোন দিলাম। হ্যাঁ বলো। কখন যাবে? তার মানে স্যার ছুটি দিছে? ইয়াহু। বেশি নেচো না, আমি স্যারকে কাজের কথা বলছি। যদি মিতু আমায় পার্কে দেখে তাহলে তো বুঝতেই পারছো। ও দেখবে না। হুম 4টার সময় রেডি থেকো, আমি তোমায় নিতে আসবো। হুম। তারপর গল্প লেখা শুরু করলাম। সারাদিন এভাবে মোবাইলের দিকে তাকিয়ে গল্প লেখছিস আর আর্মি হওয়ার স্বপ্ন দেখছিস। গল্পের সাথে আর্মি হওয়ার সম্পর্ক কি? চোখ নষ্ট হয়ে যায়, জানিস না নাকি? আরে আম্মু, লাগছে তো। লাগার জন্যই তো ধরা। ছাড়ো, কেউ দেখলে আমার পেস্টিস পাঞ্চার হবে। হবে হোক। লাগছে তো, উফ। আজ তোর কাজ নেই? ছিল, কিন্তু ছুটি নিছি। কোথায় যাবি? ঘুরতে যাবো আম্মু। ঠিক আছে, কিন্তু বেশি রাত করবি না। তারপর 4টার সময় রিয়া স্কুটি নিয়ে চলে এলো। আরিয়ান বাবু, আরিয়ান বাবু। ওই, এমন ভাবে ডাকছো, মানুষ শুনলে বলবে কোনো ছোট বাচ্চাকে ডাকছো। হা হা হা। হাসাহাসি বাদ দাও। উঠে বসো,
ওকে। জি স্যার। ভ্যা। তারপর ট্যাক্সিতে করে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে পার্কে আসলাম। পার্কে ঢুকতেই রিয়া বসে পড়লো। কি হলো? আমার জুতা ঠিক করি। আমি দাঁড়িয়ে থেকে এদিকে ওদিকে দেখতে লাগলাম। হঠাৎ মিতু চোখে পড়লো। মিতু মিতু আমায় দেখে তেমন রিয়াকশন করলো না, কিন্তু যখনই রিয়া দাঁড়ালো আর ওর দিকে তাকিয়ে একদম রাক্ষসী হয়ে গেল। রিয়া মিতুকে দেখে আমার হাত ধরলো, আর মিতু তো ফন ফন করে ছুটে চলে আসতেছে। এবার কি হবে? আরে এত ভয় পাচ্ছ কেন? থাপ্পড় তো তোমায় মারবে না, আমায় মারবে না। আজকে থাপ্পড় মারলে আমিও মেরে দিব। চুপ, মহারানী স্ক্যাম। মিতু এসেই শুরু করলো উড়াধুরা গাল। কুত্তা হারামি, বাদর, রাক্ষস, লাল কুত্তা, কালো কুত্তা, শিয়ালের 3 নাম্বার বাচ্চা। ম্যাডাম ম্যাডাম থেকে যান, নয়তো মুদি কাকু এসে যাবে। কুত্তা তুই কথা বলবি না। এই তোর জরুরি কাজ তাই না? আরে ম্যাডাম, জরুরি কাজের নাম করে এসে প্রেম করা হচ্ছে না? মিতু গলা নিচু কর। আমরা প্রেম করি না, যা পারে তাই করি, তাতে তোর কি? আমার ফাটে। কি? কিছু না। ওই কুত্তি, তুই আরিয়ানকে এখানে আনছিস তাই না? হ্যাঁ আমি আনছি। কি করবি? হ্যাঁ খুন করবো তোকে। এখন আমরা বাসর করতে যাব। সর সামনে থেকে। কি বাসর করবি তাই না? তোর বাসর আজ আমি করাচ্ছি। দেখুন মিস মিতু, এখন আমি আপনার গোলাম না, কারণ আমি ছুটিতে আছি, তাই জোর খাটিয়ে কোনো লাভ নেই। তুই চুপ কর। একটা মেয়ে ডাকলো আর তুই সাথে সাথে চলে আসলি? না আসার কি আছে? রিয়া আমার বউ। অনেক কিছুই হয়, তাই না আরিয়ান বাবু? বাবু তাই না? বাবু তোর বাবু আমি। দেখ, পার্কে এসে এভাবে চিল্লালে লোক তোকে পাগল বলবে, পাগল। চলো আরিয়ান বাবু। তারপর ওখান থেকে চলে আসলাম, আর মিতু তো একদম লালে লাল। আমরা আরো কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ পড়লাম, তখনই মিতুর ফোন আসলো। আমার গলা তো শুকিয়ে গেল। হ্যালো। তোর মাথার হ্যালো। জি ম্যাডাম। তোকে আমি। উফ, কোথায় আছিস? বাসায়। ওই ডাইনিটাও কি আছে? না, ও তো তখনই চলে গেছে। বাচালি। কেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম না করে তাড়াতাড়ি আমার বাসায় আসেন স্যার। ওকে ম্যাডাম। কি হলো কিছুই বুঝলাম না, কখনো এ সময় ডাকে না, আর আজ হঠাৎ কেন ডাকলো? আমায় উত্তর মাধ্যম দিবে নাকি? ভাবাভাবি দূরে রেখে চলে গেলাম মিতু ম্যাডামের বাসায়। যে দেখি মিতু গেটের সামনে দাঁড়িয়ে আছে। কোনো প্রবলেম নাকি ম্যাডাম? অনেক বড় প্রবলেম। মানে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কিন্তু আমি ঠিক নেই। কি ধরনের মজা ম্যাডাম? তোকে মারার জন্য ঠিক নেই। মজা করা বাদ দেন, কোথায় যাবেন বলেন। গাড়িতে উঠ, আমি যেদিকে যেদিকে বলবো সেদিকে যাবি। ওকে ম্যাডাম। তারপর আমি গাড়ি স্টার্ট দিলাম। বলেন। সোজা গিয়ে বামে, তারপর ডানে। মিতুর কথা মতো পৌঁছে গেলাম, কিন্তু এখানে এত অন্ধকার কেন? এই মেয়েকে ভূত টুত ধরলো নাকি? বাপ রে বাপ, আমার ভূত খুব ভয় করে। গাড়ি থেকে বের হলাম, সামনে একটা বিশাল ফেটি। ম্যাডাম, এটা ভূতের বাড়ি নাকি? না, তোর আর আমার বাড়ি। এখনো মজা করছেন? হঠাৎ মিতু আমার হাত ধরে টানতে টানতে ভিতরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি মনে মনে আল্লাহ জপ করতে লাগলাম, হে আল্লাহ, এখনো বিয়ে শাদী করিনি, এখন যদি ভূতের হাতে মরে যাই তাহলে আমার হবু বউর কি হবে? আমার ভিতরে নিয়ে যেয়ে ঝিটকানি মারলো, আর আমি কন্ট্রোল করতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। ম্যাডাম কি করছেন? কি রে, আমায় নিঃস্ব বানিয়ে এখন উড়াধুরা ফিল্ডিং মারছিস তাই না? মাগো, আপনি কোনো মেয়ের আত্মা? কুত্তা হারামি, আমি মিতু। ও, তার মানে সব ঠিক আছে, কিন্তু আপনায় আমি কি করবো? প্রথমে আমার জেদকে ছিনিয়ে নিলি, এরপর আমার অহংকার মাটির সাথে মিশিয়ে দিলি। হয়েছে, থেমে যান। আমি এসব করিনি। হ্যাঁ করছিস। আমার জেদ, আমার অহংকার, আমার। কি বলছেন এসব ম্যাডাম? হ্যাঁ বলছি, ঠিকই বলছি।
তোকে তো এত সহজে মাফ করব না। কেন? তুই আমার মন কেন কেড়ে নিলি? আমি কারো মন কাড়িনি। হ্যাঁ, আমার কেড়েছিস। বলছি তো, কানে কম শুনেন নাকি? এখানে চিল্লালে কেউ আসবে না। দেখেন ম্যাডাম, পাগলামি বাদ দেন। না, আজ আমি তোর ইজ্জত নিয়েই ছাড়বো। কি শুরু করলেন? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোকে ভালোবাসি। সেদিন তুই আমার চোখ খুলে দিয়েছিস। তারপর তোকে জানতে মন চায়, আর তোকে জানতে পেরে তোর প্রেমে পড়ে যাই। এটাকে ভালোবাসা বলে না, ভালো লাগা বলে। তা জানি না, তবে তোকে ছাড়া আমি বাঁচবো না। আপনি কোথায় চাঁদ, আর আমি কোথায় মাটিতে পড়ে থাকা এক টুকরো বালি। চাঁদের পাশেও বালি থাকে। আমি আপনায় ভালোবাসি না। না, এটা মিথ্যা বলছিস। না, আমি সত্যি বলতেছি। তাহলে কেন কলেজের সময় আমার অত্যাচার মুখ বুজে সহ্য করছিস? তখন কারণ ছিল। আই লাভ ইউ। বাট আই হেট ইউ। কেন? কারণ আপনাদের মতো মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলা করে, আমাদের দুর্বলতাকে ব্যবহার করে মজা নেয়। কিন্তু আমি তেমন না। সবাই এসে এমনই বলে। আমি বলবো না। আপনি দুদিন আগে কি ছিলেন আর এখন কি? আবার বলা যাবে আপনি দুদিন পর কি হবেন? তুই আমায় চেঞ্জ করছিস। তাই বলে কি ভালোবাসতে হবে? দেখেন, আপনার এসব ভালোবাসা কিছু না। দেখেন, আপনাদের এসব ভালোবাসা কিছু না, সব টাকার খেলা। সরেন সামনে থেকে। আমি মিতুকে সরিয়ে চলে আসতে লাগলাম, তখনই দেখলাম ওখানে আরো কয়েকজন লোক আছে। আমি মিতুর হাত ধরে টান মেরে আড়ালে নিলাম। কি হলো? আমি টানু কেন? তুমি তো নাকি আমায় ভালোবাসো না, তাহলে আড়ালে টানু কেন? চুপ করেন, ওইদিকে দেখেন। এ কি, এত লোক এখানে কেন? সেটা তো আমিও ভাবতেছি। এই জায়গাতে এত মানুষ থাকে না। ওই জায়গা আপনি কি চিনেন? আরে কি বলো, এটা আমাদের বন্ধ হওয়া ফ্যাক্টরি। কি? হ্যাঁ, কিন্তু এর এখানে কি করছে? সেটাই তো। আপনি এখানে থাকেন? আরিয়ান, কি? ওদিকে দেখো। সর্বনাশ, সবাই আমাদের দেখে ফেলছে, ভাগো। এমন সময় আপনার হাসি পাচ্ছে। আমি মিতুর হাত ধরে ওখান থেকে অন্য জায়গায় লুকালাম। তুমি আমার হাত ধরছো। সরি ম্যাডাম। এই এই কি করছো? ধরো। ধ্যাত, কোন পাগলে পাল্লায় যে পড়লাম। ওকে ধরতে হবে না, আমি চলে যাচ্ছি ওদের সামনে। এই যে কাকুরা, আমি এখানে। আরে আরে ম্যাডাম, কি করছেন? ওদের ডাকতেছি। দূর মাথা। কাক। আর বলতে না দিয়ে মিতুর মুখ ধরে ওখান থেকে অন্য জায়গায় গেলাম। সবাই এখনো টের পায়নি। ম্যাডাম, আপনার ফোনটা দেন তো। নাম্বার তো আছেই। আরে ফটো তুলবো। তোর ফটো? ওকে ওকে, ভালো করে তোল। আমি মিতুর কাছ থেকে মোবাইল নিয়ে ওদের পিক তুললাম। বলতে গেলে বেশি জন মানুষ নেই, 5-6 জন। আরিয়ান, দেখো ওরা কি যেন আনলো। কই? সামনে দেখো প্যাকেটে। আমার মনে হচ্ছে এরা কারোর সাথে কিছু একটা মিশাচ্ছে। চুপ করে দেখো। তারপর দেখলাম ওরা অনেক কয়েকটা প্যাকেট আনলো, আর সেগুলো খুলে তার ভিতর কিছু একটা রেখে আবার প্যাকিং করলো। এরপর সেগুলো নিয়ে চলে গেল। ম্যাডাম, আপনি এখানে থাকেন, আমি ওদের পিছু করি। আমিও যাব। মানা করলেও তো শুনবেন না। ওকে চলেন, কিন্তু কথা বলবেন না। ওকে স্যার। হ্যাঁ। তারপর ওদের পিছু করতে লাগলাম, কিন্তু একটা কথা বুঝলাম না, গাড়ি থাকতে ওরা এসব মাথায় করে কেন নিয়ে যাচ্ছে? যেতে যেতে শেষ পর্যন্ত এক জায়গা ঢুকলো। আরে এটা তো আপনাদের ফ্যাক্টরি। ওখানে কিছু একটা করলো, আবার ওইখানে এনে রাখছে। কিছু একটা ঝামেলা আছে। সে লোকগুলো এগুলো রেখে চলে গেল। আমি আর মিতু ভিতরে গেলাম, যে ওই প্যাকেটগুলি খুললাম। খুলে তো মাথা নষ্ট। এগুলো কি সাদা পাউডারের মতো? আরে ম্যাডাম, এগুলো ড্রাগস। ড্রাগস? জি। আচ্ছা এটা বলুন, আপনাদের কোম্পানির কি কোনো কিছু আছে? না মানে কোনো অনুষ্ঠান? আছে তো, কালকে আছে। কিসের জন্য?
শহরের সেরা কোম্পানি নির্বাচন। তার মানে সেখানে যাতে আপনাদের কোম্পানি প্রথম না হয় সেজন্য এটা করা? কিন্তু কে করবে এটা? আপনাদেরই কেউ। আমাদের কেউ মানে? সেসব পরে দেখা যাবে, এখন আপনার কোম্পানি বাঁচান। হুম। তারপর সে ড্রাগ সরিয়ে নিলাম। এবার বাসায় চলেন, কালকে হবে আসল মজা। হুম। তারপর মিতুকে নিয়ে চলে আসলাম। মিতুর বাসায় এসে ওকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করলাম। আরে ম্যাডাম, আপনি এখনো ভিতরে যাননি? যা সর কুত্তা, তুই আর আমার সাথে কথা বলবি না, সব সময় শুধু ম্যাডাম ম্যাডাম। আমি আপনার ম্যাডাম ছাড়া ডাকবো না, এতে মারলে মারেন। তুই কথা বলবি না, যা সর। ওকে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালে মোবাইল বাজতে লাগলো, নাম্বার না দেখি রিসিভ করলাম। কোন শালারে এই সকাল সকাল আমার কাঁচা ঘুম নষ্ট করলো? মিতু বলল, আমি তোর শালা লাগি। জানি না, তবে আমার কাঁচা ঘুম নষ্ট করলি কেন রে? মিতু বলল, তোকে নিয়ে বাসর করবো তাই রে কুত্তা। আরে ম্যাডাম, সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি। কেমনে চিনলি? আপনার কথা শুনে। দেখলি তো, তার মানে তোর ভিতর আমার জন্য একটু হলেও ভালোবাসা আছে, আর আমি সেটাই অনেক বড় করব। বাজে কথা বাদ দেন, কেন ফোন দিছেন সেটা বলেন। আজ কি আছে তোর মনে নেই? ওহ সরি, এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আয়। ওকে ম্যাডাম। তারপর নাকে মুখে পানি দিয়ে দিলাম দৌড়। আমি যে দেখি কেউ নাই। মানে প্রতিদিন মিতু রাস্তায় এসে থাকতো, কিন্তু আজ নেই। আমি ওইদিকে মন না দিয়ে গাড়ি বের করলাম, কিন্তু এখনো আসে না। হঠাৎ উপর থেকে আওয়াজ আসলো, ওই ম্যাডামওয়ালা স্যার। আমি উপরে তাকিয়ে দেখি মিতু জানালা দিয়ে ডাকছে। আমায় ডাকছেন ম্যাডাম? না, তোকে না, তোর দাদাকে। ও, তাহলে আমাকে ডেকে লাভ নেই, কারণ আমার দাদা পটল তুলতে গেছে। কি ম্যাডাম, অমন কেন করেন? তোকে খাবো তাই, দাঁড়া ওখানে। বাপ রে বাপ, অনেক রেগে গেছে। আর রাগানো ঠিক হবে না। কেন খাবেন? আমি কি করলাম? আবার কথা বলস? সরি ম্যাডাম। সরি টরি বাদ দে, উপরে আয় তাড়াতাড়ি। কিন্তু আমি উপরে? তোকে আসতে বলছি, আয়। আই এম কামিং। তারপর দৌড়ে মিতুর রুমে আসলাম। উপরে এসে তো আমার মাথা ঘুরে গেল। আমি তাড়াতাড়ি করে মুখ ঘুরিয়ে নিলাম। মিতু আয়নার সামনে বসে আছে, কিন্তু তার ব্রার বোতাম খোলা। এই, তুই ওদিকে দেখছিস কেন? এদিকে তাকা। ম্যাডাম, আপনি বোতামটা লাগিয়ে দিন। পারছি না বলেই তো তোমায় ডাকলাম। কিন্তু আমি কি করব? কি করবি মানে? আমার ব্লাউজের বোতাম লাগিয়ে দে। আমি পারবো না ম্যাডাম। তো কে দেবে? বাসায় কোনো মেয়ে নেই যে তার কাছে গিয়ে লাগিয়ে নেব। সরি ম্যাডাম, এটা আমি পারলাম না। এই এই, কই যাও? গাড়িতে। আমি এটা না লাগাতে পারলে কেমনে শাড়ি পরুন? কিন্তু ম্যাডাম। প্লিজ। ওকে। তারপর আমি চোখ হাত দিয়ে ধরে মিতুর কাছে গেলাম, আর তারপর চোখ বন্ধ করে বোতাম ধরতে গেলাম। কিন্তু ভুল করে মিস্টেক হয়ে বোতাম না, মিতুর শরীরে হাত পড়ে গেল। সাথে সাথে মিতু একটু শিউরে উঠলো। আমি তো জিহ্বায় কামড়। যা, আজ আমার কপালে থাপ্পড় নির্ঘাত। দ্বিতীয়বার হাত দিলাম, এবার ঠিকঠাক মতো বোতাম লাগিয়ে দিলাম। আমি বোতামটা লাগিয়ে চলে আসতে লাগলাম, তখনই মিতু। এই এই, শোনো। জি বলেন ম্যাডাম। এর আগে কয়টা মেয়েকে স্পর্শ করছিস? আমি তো ভয় শেষ। আস্তাগফিরুল্লাহ, একজনেরও না। আমায় করলি যে? সরি ম্যাডাম, আমি করতে চাইনি, ভুল হয়ে মিস্টেক। ভুল করে মিস্টেক, তাই না? প্লিজ ম্যাডাম, মাফ করে দেন। আরে পাগল নাকি? এ কথা বলে মিতু একটা হাসি দিয়ে চলে গেল। হাসির মানেটা বুঝলাম না, যদিও বোঝার চেষ্টা করলে পারতাম, কিন্তু করলাম না। আমি সিঁড়ি দিয়ে নিচে আসছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। মোবাইল হাতে নিয়ে দেখি মিতুর বাবার ফোন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কোথায় আছো তোমরা? স্যার আপনার বাসায়। বলছো কি? মিতু কোথায়? ম্যাডাম তো তৈরি হতে গেল। কি করছো তোমরা? এদিকে সবাই এসে গেছে, তাড়াতাড়ি আসো।
ওকে স্যার, আসতেছি। তাড়াতাড়ি করো, দেরি যেন না হয়। ঠিক আছে স্যার। ফোনটা কাটলাম। ম্যাডাম ম্যাডাম, কোনো আওয়াজ নেই। ম্যাডাম ম্যাডাম, না, কোনো আওয়াজ নেই। আমার ভিতরটা নড়ে উঠলো। কোনো বিপদ হলো না তো? আমি দৌড়ে আবার উপরে গেলাম। মিতু রুমেও নাই, বাথরুমেও নাই। তার মানে আমি যেটা ভাবছি সেটা না তো? আমি উপরে সব জায়গায় খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু মিতু কোথাও নেই। এবার নিচে এসে দেখি মিতু সোফায় বসে আছে। আমার এভাবে আসা দেখে দাঁড়িয়ে গেল। আমি এসে ঠাস করে লাগিয়ে দিলাম। তুমি আমায় ম্যাডাম বলে ডাকলে আমি সাড়া দিব না, আমায় নাম ধরে ডাকলে দিব। এত জোরে জোরে ডাকছি, তোমার কানে যায় না? কি ভাবেন কি নিজেকে? কি হয়েছে, এত রাগ করছো কেন? জানেন আমি কতটা ভয় পাইছিলাম? কেন? আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? তাই নাকি? এই রে, রাগের মাথায় কি বলে ফেললাম? এই যে মিস্টার, কি হলো? কিছু না, চলেন, দেরি হচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। সরি ম্যাডাম, আসলে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। তাহলে কেন করলে? আমি খুব ভয় পাইছিলাম আপনাকে কেউ কিডন্যাপ করবে বলে। আমায় কিডন্যাপ করলে তোর কি? অনেক কিছু। তাও শুনি। না, কিছু না। বলতে হবে না, আমি জেনে গেছি। কেমনে? তোর মনের সাথে তো আমার মনের সংযোগ আছে। আবার শুরু করলেন? কি শুরু করলাম? এই তো ফালতু কথা। আমার কথা তোর কাছে ফালতু মনে হয়? চুপ করেন প্লিজ। দেখবি একদিন আমি চুপ হয়ে যাব। ওর কথায় কান্না দিয়ে গাড়ি টান দিলাম। তারপর গন্তব্যে পৌঁছালাম। শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না। আর হ্যাঁ, ওই ডাইনি রিয়া আসলে ওর সাথে যাব না। কেন? আমি বললাম তাই। হুম। না, তোর থেকে বিশ্বাস নেই, তুই আমার সাথে চল। ওকে। তারপর মৃত্যুর সাথে ভিতরে গেলাম। আমার একটু দেরিতেই পৌঁছালাম। আমরা যে বসলাম, পাশে একটা লোক আরেকজনকে বলল, আমি তাদের কাছে গেলাম। এই ছোট, জসিম এখনো আসে না কেন? বস, সে তো কালকে থেকে নেই। কেন? জানি না, ওর ফোনটাও বন্ধ। সে ধরা খেলো না তো? আমি তাদের কাছে গেলাম। হাই বস, আপনারা কি কারোর জন্য অপেক্ষা করছেন? শুনলাম সে নাকি কাল থেকে হাওয়া। কিন্তু তুমি কেমনে জানলে? আরে বস, আমি তো আপনাদের পাশেই বসে আছি। ও, কিছু মনে করবেন না, যদি ওর ফটো দেখান তাহলে আমি বলতে পারতাম। এই তো। সরি বস, একে আমি দেখিনি। ওকে, এবার যা। বাই বস। তারপর আমি আবার মৃত্যুর পাশে যে বসলাম। কোথায় গিয়েছিলাম? বলতেছি। তারপর সেখানকার আসল কাজকর্ম শুরু হলো। সব পরীক্ষা নিরীক্ষা শেষ। এবার বলবে কে হবে শহরের বেস্ট কোম্পানি। সবার মুখ শুকিয়ে তেনা হয়ে গেছে, একে অপরের মুখের দিকে তাকায়। শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার সময় হলো। আজকে এখানে উপস্থিত শহরের বড় বড় বিজনেসম্যানের প্রতি আমার প্রাণ ভরা শুভেচ্ছা। আপনারা হয়তো টেনশনে আছেন যে কে হবে এই শহরের বেস্ট কোম্পানি। তাই আমরা দেরি না করে সোজা চলে যায় ফলাফল ঘোষণার পর্বে। কয়েক বছরের মতো এবার বেস্ট কোম্পানি হয়েছে রিয়া ইন্ডাস্ট্রি। সবাই করহাততালির মাধ্যমে শুভেচ্ছা জানালো। আমিও তালি দিলাম। মৃত্যুর মুখ তো শুকিয়ে কালো হয়ে গেল। আমাদের এ বছরের সেরা কোম্পানির মালিক ও তার মেয়েকে এখানে আসার অনুরোধ রইল। এটা কি করে সম্ভব? কি হচ্ছে এসব? ম্যাডাম, আমরা তো সব ঠিক করে করলাম, তারপরেও কিছু বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। তার মানে আমরা যেটা দেখেছি সেটা সত্যি না? কি বলছো? কিছু না, রিয়াদের কোম্পানি, অথচ রিয়ার বাবা নেই। হঠাৎ ওই লোকটা দাঁড়ালো। আপনি কে? আমার নাম সাজ্জাদ, আমি রিয়া ইন্ডাস্ট্রির নতুন এমডি। ওহ, এসো, এখানে এসো। তারপর সাজ্জাদ মঞ্চে গেল। আমিও বেরিয়ে পড়লাম। আরিয়ান, কই যাচ্ছ? 2 মিনিট। চলো বাসায় যাই। আমরা থেকে কি করব? আরে দাঁড়ান ম্যাডাম, এখনো কাজ বাকি আছে। কি আর বাকি থাকলো বলো? অনেক কিছু। তারপর আমি বাইরে আসলাম। একটু পর ভিতরে গেলাম।
ওই সাজ্জাদ আঙ্কেল। আমায় ডাকছেন কি? জি, আপনাকেই। কেন? আপনার একজন চেলা হারিয়ে গেছে, তাকে কি খুঁজে পেয়েছেন? না, কেন? আমাদের কাছে আছে, এই তো। সাজ্জাদ জসিমকে দেখে তো একদম অবাক। কি ঘাবড়ে গেলেন? আমি কেন ঘাবড়াবো? সত্যিটা যদি এখন বলে দেয় তো? কি সত্যি? আমি তো কিছুই বুঝতেছি না। ওকে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। এই ছেলে, তুমি কে? স্যার, আমাদের লোক। আরিয়ান, কি করছো? ম্যাডাম চুপ থাকেন। কি, তোমরা একে কিডন্যাপ করেছো? নো, একে তো জামাই আদর করছি। কি রে, তাই না? আমার ম্যানেজারকে আপনারা কি জন্য কিডন্যাপ করেছেন? আপনার ম্যানেজার না, এ হলো আপনার ডান হাত। এসব কি হচ্ছে? তুমি ওকে কিডন্যাপ কেন করছো? সরি স্যার, আমি এদের কিডন্যাপ করিনি। এরা চায় না যে আমাদের মানে আমার ম্যাডামের কোম্পানি ফার্স্ট হোক, আর সেজন্য আমাদের কোম্পানি যেসব চেক করা হবে সেগুলো ড্রাগস রেখে দেয়। তখনই আমি আর ম্যাডাম পৌঁছে সেখানে যাই। আমরা মনে করি শুধু এটাই করেছে, কিন্তু না, ড্রাগসের সাথে ওদের কোম্পানির প্যাকেট আমাদের কোম্পানিতে, আর আমাদেরটা ওরা নিয়ে চলে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, সত্যি বলছে। এর কি প্রমাণ আছে কোনো? এই তো একটা আস্ত বলদ। কি রে, বল। হ্যাঁ সাহেব, এ যা যা বলছে সব সত্যি। কি? কিন্তু আরিয়ান, তুমি একে কোথায় পেলে? কালকে যখন ড্রাগস মেশানোর পর এরা সবাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই জসিমের বাইক স্টার্ট হচ্ছিল না, তখনই আমি একে ধরে নেই। তারপর আমি একে নিয়ে যে এর কাছ থেকে সব কথা শুনি। এরা যে কোম্পানির নাম করে এখানে এসেছে, আসলে সেই কোম্পানি এদের না। কি বলছো? হ্যাঁ স্যার, কোম্পানির আসল মালিককে এরা কিডন্যাপ করে রাখছে। কিন্তু এরা বলেছে তো এরা নাকি নতুন এমডি। রনি, তখন রনি রিয়ার বাবা আর রিয়াকে নিয়ে আসলো। এই হলো আসল মালিক। আরে রহিম মিয়া। হ্যাঁ স্যার, ওরা আমায় আর আমার মেয়েকে বন্দি করে রাখছিল। কালকে রনি এদের অ্যারেস্ট করতো, কিন্তু আমি ভাবছিলাম তারা শুধু ড্রাগস মিশিয়েছে, কিন্তু তারা যে প্যাকেট পাল্টাপাল্টি করছে এটা আজ জানলাম। আর তাই এইসব। সাজ্জাদ, এগুলো কি সত্যি? না না, এসব মিথ্যা। সত্যি মিথ্যা তোমায় আদর করে বুঝিয়ে দিবনি, চলো আমার সাথে। তারপর রনি সাজ্জাদকে অ্যারেস্ট করলো, আর মিতু দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো অবাক, কারণ এত মানুষের মধ্যে এ কি করলো? আরে ম্যাডাম, কি করছেন? ঠিকই করছি। এত মানুষের মধ্যে এটা কি করছেন? মানুষ তো খারাপ বলবে। বলবে বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ছাড়েন প্লিজ। না, ছাড়বো না। প্লিজ। ওকে। তারপর মিতুর কাছ থেকে নিজেকে ছাড়ালাম। মিতু মা, এদিকে আসো। জি। তারপর মিতু আমার হাত ধরে মঞ্চে নিয়ে গেল। তোমার কোম্পানির সাথে এসব ঠিক হয়নি, এজন্য আমার আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ তোমাকে, এভাবে তোমার বাবার পাশে থেকে তোমাদের কোম্পানিকে এগিয়ে আনছো। স্যার, ধন্যবাদ আমায় না, আরিয়ানকে দিন, কারণ ও আজ না থাকলে আমাদের সম্মান আমরা ফিরে পেতাম না। আরে ম্যাডাম, কি বলছেন? আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার জন্য তুমি কি কি করতে পারবে? আপনি আমার মালিক, আমি আপনার চাকর। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। তাহলে সবার সামনে আজ বলো তুমি আমায় বিয়ে করবে। এটা কি বলছেন ম্যাডাম? তুমিই তো বললা আমার জন্য সব করতে পারবা। সরি ম্যাডাম, এটা করতে পারবো না। কেন পারবে না? কারণ আমি আপনার শুধু ড্রাইভার, আর ড্রাইভার হয়ে মালিককে বিয়ে করা যায় না। কোথাও কি লেখা আছে যে ড্রাইভার মালিককে বিয়ে করতে পারে না? না, সেটা নাই, কিন্তু কোনো কিন্তু নয়। আপনাকে আমি কোনোদিন তেমন চোখে দেখিনি। তো কি হয়েছে, এখন দেখবা? না, তা হয় না। নিশ্চয়ই হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন। তুমি আমার সাথে 1 মাস একদম ফ্রি হয়ে কাটাবে, তারপর যদি আমায় তোমার ভালো লাগে তাহলে বিয়ে করতে হবে, আর যদি ভালো না লাগে তাহলে আমি তোমায় জীবন থেকে চলে যাব। না, আমি পারবো না।
আমি জানি তুমি আমার সাথে দিন কাটালে আমায় ভালোবেসে ফেলবে, সেজন্য রাজি হচ্ছ না। না, কখনো না। তাহলে রাজি হও। দোস্ত রাজি হয়ে যা, ভাবি খুব ভালো। শালা চুপ কর। চাপ বাবা, ভাবি কি নিজের বোন বানিয়ে দিলি? চুপ। কি হলো, রাজি হও। আরিয়ান, না, রাজি হবে না। ঠিক বলছো। এই ডাইনি মেয়ে, তোকে কে কথা বলতে বলছে? তোর সাথে কথা বলিনি। এই তোমরা চুপ করো। আরিয়ান বাবা, তুমি রাজি হও, আমরা এখানকার সবাই সাক্ষী থাকবো। ওকে। আমার লক্ষ্মী বড়টা। এই যে ম্যাডাম। আরেকটা কথা, তুমি এই 1 মাস আমায় ম্যাডাম বলতে পারবে না, নাম ধরে ডাকবে। কিন্তু এতদিন ধরে ডেকে আসছি, আবাস হয়ে গেছে। আমি ছাড়িয়ে নেব। আমি যা যা বলবো তাই করবে। ওকে, আমি রাজি হচ্ছি, কারণ সে আমার মাকে বাঁচিয়েছিল। দোস্ত তাহলে থাক, আমি একে নিয়ে যে জামাই আদর করি। ওকে যা। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। আরিয়ান, হ্যাঁ স্যার বলেন। তুমি আজ যা করলে সত্যি অসাধারণ। ধন্যবাদ স্যার। তোমার জন্য আমার মেয়ে মাটির মানুষ হয়েছে, অহংকারী থেকে ভালোবাসা শিখেছে। না স্যার, সবার ভিতরে ভালোবাসা থাকে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে কেউ কেউ সেটা হারিয়ে ফেলে। আমার মেয়েকে দেখে রেখো। ওকে স্যার। তারপর স্যার আর ম্যাডাম মিতুকে নিয়ে মিতুর বাসায় আসলাম। আরিয়ান। জি ম্যাডাম। মিতু আমার সাথে এক জায়গায় যাবে। কোথায়? আমার মায়ের কাছে। কিন্তু আমার জানা মতে তো আপনার মা নেই। আমার জন্মধারিণী মা নেই, কিন্তু আদরের মা আছে। ওকে। আমি যেদিকে যেদিকে বলবো সেদিকে সেদিকে যাবে। ওকে ম্যাডাম। আবার সরি মিতু। চলো। তারপর মিতুর বলা অনুযায়ী চলে যাচ্ছি, কিন্তু জায়গাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ম্যাডাম, রাস্তাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? একটু দূরে যাওয়ার পর এটা তো আমার বাসায় যাওয়ার রাস্তা, কিন্তু এদিকে মিতুর মাটাকে, এটা জানার জন্য আমি কিছু বললাম না। সোজা গিয়ে ডানে যাবে। গেলাম। তারপর এবার সোজা যাও। ওকে ম্যাডাম। না কমো না। এবার বললে তোর ঠোঁট আমি কেটে নিব। ওকে, আর কমো না। স্টপ স্টপ। আমি হুক করে ব্রেক মারলাম। কি হলো? এসে গেছি। আমার বাসায় যে এসে পড়লাম। মিতু গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে ভিতরে গেল। আমি আস্তে আস্তে নেমে ভিতরে গেলাম। ভিতরে যেয়ে দেখি মিতু আম্মুকে জড়িয়ে ধরে আছে। আরে আরিয়ান। আন্টি, আপনি কি করেছিলেন? চিনবো না কেন? যাকে 10 মাস পেটে রেখেছি তাকে চিনবো না কেন? কি? তার মানে এইটা আপনার ছেলে? এটাই আমার সোনার ছেলে। সত্যি? আম্মু, একে তুমি চিনো? হ্যাঁ, আমার লক্ষ্মী মেয়ে। মানে? মিতুর গাড়ির সাথে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। কি বলছো? হ্যাঁ আরিয়ান, আন্টি ঠিকই বলছে। যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেদিন তোমার উপরে রাগ করে আমি গাড়ি নিয়ে চলে আসছিলাম। বারবার তোমায় অপমান করার কথা মনে পড়ে। হঠাৎ আন্টির সামনে এসে যাই, তারপর আমি আন্টিকে হাসপাতালে নিয়ে যাই। আম্মু। হ্যাঁ বাবা, আর এতদিন ধরে ঔষধপাতির খরচ মিতুই দিয়ে আসছে। তুই তো শুধু অপারেশনের টাকা দিছিস। তার বেশি আমার কাছে টাকা ছিল না আম্মু। জানি। ম্যাডাম, আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার আম্মুকে গাড়ি চাপা দিলেন। না, আমি ইচ্ছে করে করিনি। আপনি জানতেন এটা আমার আম্মু, তার জন্য আমি সব করতে পারি। সেই সুযোগ কাজে লাগিয়ে আমার আম্মুকে গাড়ি চাপা দিয়ে আর আমায় আপনার গোলাম বানান। না, এইসব মিথ্যা। কি বলছিস বাবা? তোকে গোলাম কেন বানাবে? কলেজে আমি এনাকে অপমান করিয়েছিলাম, পরীক্ষায় থেকে বেশি নম্বর তুলে, আর তার প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নেওয়ার হলে অন্যভাবে নিত, কিন্তু কারো জীবন না। না বাবা, এটা তোর ভুল ধারণা। না আম্মু, সেদিন আমায় বলছিল আমায় নাকি গোলাম বানিয়ে ছাড়বে, আর আমরা তো গরিব,
তাই দুর্বলতা দিয়েই আমায় গোলাম বানিয়েছে। প্লিজ চুপ করো। আপনার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এবার প্লিজ আমায় মুক্তি দিন। আরিয়ান, জি ম্যাডাম, যদি চান তাহলে আপনার টাকা আমি ফেরত দিব। না না লাগবে না, ধরে নিব। এই টাকা আমার আম্মুকে দিয়েছি। আমি তোমাকে মুক্তি দিলাম, আর তোমার জ্বালাবো না, ফোন দিব না। আরিয়ান, এ কি করছিস? হ্যাঁ আম্মু, তোমার উপর যে হাত তুলবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আন্টি, আমার তো মা নাই, তাই আপনাকে মা মনে করেছিলাম। আজ বুঝলাম যার মা নেই তার কেউ নেই। মিতুমা, আম্মু ওনাকে যেতে দাও। বাবা, আমার কথাটা একবার শোন। না আম্মু। আরিয়ান, আমি মানছি তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার আম্মুকে মারতে চাইনি। আমার জন্য তুমি অনেক কষ্ট সয়েছো, আর সইতে হবে না। আসি, ভালো থেকো, আর পারলে আমায় মাফ করে দিও। তারপর মিতু চোখ মুছতে মুছতে গাড়ি নিয়ে চলে গেল। আম্মু ভিতরে চলো। তারপর দুপুরে গোসল করলাম, আর নামাজ পড়ে সেই খাওয়া দাওয়া করলাম। এরপর শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো মিতু ফোন করছে। আমি লাফে উঠলাম, ফোন হাতে নিয়ে দেখি না, মিতু ফোন করেনি। তারপর মনে হলো আজকের ঘটনার কথা। কি রে, খারাপ স্বপ্ন দেখলি নাকি? আম্মু এসে আমার পাশে বসলো। আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। তুই আজ কাজটা ভালো করলি না। কোনো কাজ? মিতুকে এভাবে তাড়িয়ে দিয়ে তো কি করব? ও তোমাকে মারতে চেয়েছে, তুমি এ কথা আমায় আগে বলনি কেন? আরে তুই ওকে ভুল বুঝছিস। এতদিন বুঝছি, এখন না। ও আমায় মারতে চায়নি, ও তো আমায়। ওর সম্পর্কে একটা কথাও বলবো না। আমার কথাটা শোন। না, শুনতে হবে না। ও খুব ভালো মেয়ে। আম্মু। ওকে আর বলবো না। তারপর বিকালে উঠে রনের কাছে আসলাম। কি রে, আজ তোর ম্যাডাম ডাকেনি? না, ও আমার কেউ না। কেন রে, কি হয়েছে? জানিস, ও আমার আম্মুকে মারতে চেয়েছে, সেজন্য গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে। বলিস কি? হ্যাঁ। কিন্তু এখন তো ওকে দেখে আর আগের মতো লাগে না। ও একটা গিরগিটি, মিনিটে মিনিটে রং বদলায়। আচ্ছা চল, আজকে আড্ডা মেরে আসি। ওকে চল। গাড়ি তো ওঠ। না রে, গাড়ি চালাতে চালাতে বিরক্ত হয়ে গেছি। ওকে, তাহলে হেঁটে চল। তারপর আমি আর রনি আড্ডা দিতে চলে গেলাম। হঠাৎ রিয়ার আওয়াজ। ওই মিস্টার আরিয়ান। কে রে মাইরি? আরে মাইরি, আমি তোমার বউ। বিয়ে না করতে বউ? আর রিয়া তুমি? জি মিস্টার। কই যাচ্ছ দুই বন্ধু? বউ খুঁজতে। তো পেলে? না। কেন? আমায় দেখে কি বউ বলে মনে হয় না? তুমি বউ? কেন? না, কিছু না। চলো, আমিও যাবো। আপনি কই যাবেন? বরের সাথে বউ যাবে না? ওহ সরি। তারপর আমি রনি আর রিয়া হাঁটতে লাগলাম। তা স্যার, আপনার ম্যাডামের কি খবর? ওর কথা বলবো না। কেন গো, আমার সতীনের কি হলো? সতীন মানে? তোমার সাথে আমায় দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তো এটার মানেই বুঝো না? ও তোমায় ভালোবাসে। কখনো না। যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার আম্মুকে গাড়ি চাপা দিয়েছে, সে কখনো আমায় ভালোবাসতে পারে না। কি বলছো? হ্যাঁ, সেদিন কলেজে। আমার মনে হয় মিতু এটা করেনি, কারণ ও যদিও করতো তাহলে ও কখনোই তোমার আম্মুকে হাসপাতালে নিয়ে যেত না। আমি অত কিছু জানি না। দোস্ত, তোর ম্যাডাম কই? আজ কি হবে আল্লাহই জানে। আরে তুমি ওকে ভয় পাচ্ছ কেন? আমার কথা ছাড়ো, আগে তোমার কথা ভাবো। দেখো মিতুকে কেমন রাগাই। আরে না, ওর রাগ খুব খারাপ। জানু, এদিকে আসো। এ কথা বলে রিয়া আমার কলার ধরলো। এটা দেখে মিতু একদম লালের লাল। কি করছো? মিতু রেগে যাচ্ছে কিন্তু। আরে ও কিচ্ছু করতে পারবে না, যদি করে তাহলে জানবো ও তোমায় ভালোবাসে। আল্লাহ বাঁচিও।
মিতু ঢং ঢং করে আমার দিকে আসতে লাগলো, এসে মন্ত্র বলা শুরু করলো। এই লুচ্চি মেয়ে, তোর কি শরম টরম নাই নাকি? হ্যাঁ, কেন? আমি কি করলাম? তুই ওর শরীরে কেন হাত দিলি? ও আমার হবু বর, ওর সাথে যা ইচ্ছে তাই করব। কে বলেছে ও তোর হবু বর হয়? হ্যাঁ, কেউ না। আমি ওকে ভালোবাসি, তাই এর পরে আর কোনো দিন ওর শরীরে হাত দিবি না। এক্সকিউজ মি ম্যাম, তখন থেকে কি যাতা বলছেন? তুই চুপ শালা লুচ্চা, মেয়েদেরকে ছাড়া থাকতে পারিস না? যাবো বাবা, আমি কি করলাম? তুই কেন ওর সাথে ঘুরতে আসলি? তুই ছেলে, তাই ছেলেদের সাথে থাকবি। আচ্ছা, আপনি যে এত অধিকার খাটাচ্ছেন, আপনি কে? হ্যাঁ, আমি তোর, ও সরি, আমি তো আপনার কেউ না। সরি আপু। মিতুর চোখে পানি টলটল করতেছে। এটা কিন্তু ভালো করলি না। কেন? ও আমার মাকে মারতে চাইছে, ওকে এত তাড়াতাড়ি আমি ক্ষমা করছি না। আরিয়ান, মিতু তোমায় সত্যি ভালোবাসে, কারণ আমরা জানি মেয়েরা কখনো তার ভালোবাসার মানুষকে ভাগ করতে চায় না, কারো হাতে হাত দিতে দেয় না। আমার সাথে অত্যাচার করছে, আমি মেনে নিছি, কিন্তু এবার আমার আম্মুর দিকে নজর দিছে, আমি আর মানবো না। তখন আমার ফোনটা বেজে উঠলো, আমি মোবাইল হাতে নিয়ে দেখি অচেনা নম্বর। হ্যালো, কে? সেটা পরে জানবি, তার আগে তোর কি? তোর মাকে বাঁচা। আমার আম্মুর কি হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছিস, তোর মাকে আমরাই তুলে আনছি। কেন? আমার আম্মু তোদের কি ক্ষতি করেছে? তোর মা কিচ্ছু করেনি, করেছিস তো তুই। আমার ভাইকে মেরেছিস, আমার বড়লোক হওয়ার স্বপ্ন ভেঙেছিস, সোনার ডিম পাড়া হাঁস কেড়ে নিয়েছিস। কে তুই? বললাম তো, পরে জানলেও হবে। আমি তোকে ছাড়বো না। আজ পর্যন্ত তুই আমার সব প্ল্যানে পানি ঢেলে দিয়েছিস। প্রথম আমার বড়লোক হওয়ার স্বপ্ন, এরপর মিতুর বাবাকে আক্রমণ, সেটাতেও পানি ঢাললি। তারপর মিতুর কোম্পানি নষ্ট করার প্ল্যান করলাম, সেটাতেও পানি ঢেলে দিলি। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না। তারপর তোর মাকে মারার চেষ্টা করেছি, কিন্তু এবারও ফল হয়নি। ছাদ থেকে বন্দুক টার্গেট করে মারতে চাইলাম, কিন্তু হঠাৎ তোর মা হারিয়ে গেল। তারপরও আমি হাল ছাড়িনি। এরপর গাড়ি দিয়ে ধাক্কা দিলাম, কিন্তু কোথা থেকে যেন মেয়েটা এসে বাঁচিয়ে নিল। এবার আর বাঁচবে না। হা হা, তুই হাসছিস কেন? এতদিন তো মারতে পারিসনি, তাহলে আজও পারবি না? পারবো। আজকে কে আসবে তোর মাকে বাঁচাতে? আল্লাহ বাঁচাবে, আর তার ওসিলা হয়ে আমি যাব। অপেক্ষায় রইলাম। তারপর ফোন কেটে গেল। কি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কেন? আম্মুকে কারা যেন কিডন্যাপ করছে। বলিস কি? হ্যাঁ দোস্ত, আর আমার অনেক বড় ভুল হয়েছে। কি ভুল? আম্মুকে মিতু ধাক্কা মারেনি, যে লোক আম্মুকে কিডন্যাপ করেছে তারাই দিছে। এখন কি করবি? সবার আগে এটা জানতে হবে আম্মুকে তারা কোথায় রাখছে। আচ্ছা রনি, মনে হচ্ছে এই কিডন্যাপার আমায় খুব ভালো করে চিনে। এটা নয় তো যে এই কিডন্যাপার আর কেউ না সজীব? এটা কি করে সম্ভব? সজীব তো জেলে আছে। তবু আমার মন মানছে না। তুই এক্ষুনি খবর নে। আচ্ছা। তারপর রনি থানায় ফোন করে কথা বলল। কি রে, কি বলল? তোর সন্দেহ সত্যি, সজীব আজ জেল থেকে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, আজকে কোনো উকিল এসে ওকে সারিয়ে নিয়ে গেছে। তার মানে এতদিন জেলের ভিতর থেকেও এসব করে গেছে। এটার মানে হলো সজীব এবার একা না, ওর সাথে আরো অনেকের হাত আছে। আর আমাদের কোনো বেঈমান পুলিশেরও হাত আছে। ঠিক বলেছিস, নয়তো জেলের ভিতর থেকে এসব কেমনে করবে। আমি আবার ওই নম্বরে ফোন দিলাম। হ্যালো ডিয়ার। আমি জানি তুই সজীব, তাই বলছি ভালো হবে না কিন্তু। শুনেছিলাম তুই নাকি আর্মি হবি, তোর তো ভালোই বুদ্ধি আছে। তোর শত্রুতা আমার সাথে, এর মধ্যে আমার আম্মুকে কেন টানলি? ছোটবেলায় শুনেছিলাম কান টানলে নাকি মাথা আসে, সেই কাজটাই আজ কাজে লাগালাম। আমার আম্মুকে ছেড়ে দে বলছি। হ্যাঁ, ছেড়ে দিব, তবে তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। কি চাস তুই? বেশি কিছু না,
তোর মিতু ম্যাডামকে আমার হাতে দিবি, আমি তোর মাকে দিয়ে দিব। আমি রাজি, বল কোথায় আসতে হবে? এত জলদি? নো প্রবলেম, আমি তোকে ফোনে সব বলে দেব। ওকে। তারপর ফোন কেটে গেল। রিয়া, তুমি এক্ষুনি মিতুকে ফোন করো আর ওর সাথে দেখা করতে চাও।